নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি তপন থিয়েটারে অনিকের আয়োজনে আয়োজিত হয়ে গেল দ্বিতীয় বর্ষ বরাক বাংলা নাট্য উৎসব। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আমাদের দ্বিতীয় বরাক বাংলা নাট্যোৎসবের উদ্বোধনী সন্ধ্যা আজ। আপনারা জানেন 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস পালিত হয় দুই বাংলায়। 1952-র 21শে ফেব্রুয়ারি যারা শহীদ হয়েছিলেন, সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউর, তাদেরকে স্মরণ করে 1961-র 19শে মে শিলচরে বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে মর্যাদা দেওয়ার জন্য যারা আন্দোলন করেছিলেন, তাদের প্রতিহত করার জন্য যে লাঠি এবং গুলি বর্ষণ হয়েছিল, তাতে 11 জন শহীদ হয়েছিলেন। তারা হলেন কমলা ভট্টাচার্য, কানাইলাল নিয়োগী, সুনীল সরকার, সুকোমল পুরকায়স্থ, হিতেশ বিশ্বাস, তরণী দেবনাথ, শচীন্দ্র পাল, চণ্ডীচরণ সূত্রধর, কুমুদ রঞ্জন দাস, সত্যেন্দ্র দেব এবং বীরেন্দ্র সূত্রধর। তাদের স্মরণ করে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি শহীদ সঙ্গীতের মাধ্যমে। মঞ্চে আহ্বান করছি বিশিষ্ট নাট্যকার, লেখক শ্রী তীর্থঙ্কর চন্দ এবং বিশিষ্ট শিল্পী শ্রী শুভপ্রসাদ নন্দী মজুমদার। ওপারে ঢাকায় এপারের শিলচরে তারা ভালোবাসা বাংলা ভাষার জুড়ি। 19শে মে আর 21শে ফেব্রুয়ারি সিঁদুর কুড়িয়ে নেওয়া যায় এক আলো, প্রাণের পুণ্যে হয়ে ওঠে জমকালো। সে আলোয় দেয় মারের সাগর পাড়ি। 19শে মে আর 21শে ফেব্রুয়ারি সে আলো টলে না মৃত্যুর কালো ঝড়ে। তর্জনী তুলে জেগে থাকে ঘরে ঘরে, দুলিয়ে গলায় তাজা বুলেটের মালা। পার হয়ে শত শ্মশান ও কারবালা, হাজার মুখের মিছিলে দিয়েছে পাড়ি। 19শে মে আর 21শে ফেব্রুয়ারি। তীর্থঙ্কর চন্দ্র আমাদের স্মারক গ্রহণ করলেন। বরাক বাংলা নাট্যোৎসবের স্মারক গ্রহণ করলেন শ্রী শুভপ্রসাদ নন্দী মজুমদার। অনেক একটি সংগঠন যে দীর্ঘদিন ধরে এই পশ্চিমবাংলায় কাজ করে চলেছেন যথেষ্ট দক্ষতার সঙ্গে, সেটা আমার বলার অপেক্ষা রাখে না। তারা গত 2 বছর ধরে এই আয়োজনটা করে চলেছেন। আমরা যারা এখন কলকাতায় থাকি কিন্তু বরাক উপত্যকার মানুষ, আমাদের ওইখানকার যে নাট্যচর্চা, যে নাটক যারা করেন, তারা যখন এইখানে আসার সুযোগ পান, সেটা সচরাচর আমরা নিজেরা করে উঠতে পারি না। তখন যারা সেই আয়োজন করেন তাদের কাছে বরাকের একজন মানুষ হিসেবে আমি কৃতজ্ঞ। আর আবেগের এই জন্যে যে আজকের দিনটা সত্যি প্রত্যেক বরাক উপত্যকা কেন, আমি মনে করি প্রত্যেক বাঙালির কাছেই যথেষ্ট আবেগের এবং একই সঙ্গে আশঙ্কার।
বেশ বছর 15-20 আগে রঙ্গনাথে আমাদের একটি ছোট নাটকের দল আছে, সেই নাটকের দলের একটি নাটক ছিল। তো যা হয় 19শে মে যদি কোনোদিন আমরা কোথাও এইরকম একটি আয়োজন পাই, যেখানে যখন সুযোগ পাই তখন 19শে মের কথা আমরা বলি। আমরা সেই দিন ওই নাটকের পরে যেমন কিছু বলতে হয়, তেমনি যখন বলতে বলা হলো তখন 19শে মের কথাটা যতটা সংক্ষিপ্ত করে বলা যায় সেটা বলেছিলাম। তখন আমাদের অনেক অগ্রজ নাট্য ব্যক্তিত্ব যারা বসেছিলেন পরে বলেছিলেন, আমরা সত্যি এতটা জানতাম না। তো সেটা 20 বছর আগে। আর আজকে আমরা এই কয়েকদিন ধরে চাকদাও একটা স্কুলে একটা নাটকের দল, তারা একটা ছোটদের নাটকের কর্মশালার আয়োজন করেছে। সেইখানেও আজকে অর্ধেক দিন কাজ করে আমি চলে আসছি। যখন তখন জিজ্ঞেস করলেন ওদের আয়োজকদের একজন যে যাচ্ছ কোথায়, তাই বললাম যে আজকে আমাদের ভাষা শহীদ দিবস 19শে মে, আজকে এরকম একটা আয়োজন আছে, আমি যাচ্ছি। তখন ও জিজ্ঞেস করলো ওকে বিষয়টা কি, ভাষা শহীদ দিবস আর 19শে মের বিষয়টা কি। আসলে এই যে বিষয়টা কি এটা যে ওরা জানেন না সেটা ওদের অপরাধ নয়, ওদের জানানো হয়নি। সে বিষয়ে বিস্তারিত শুভ বা আমরা যখনই সুযোগ পাই সেই জায়গাটায় বলার চেষ্টা করি। শুধু 2-1টা কথা আমাদের আবেগের। আজকেও যখন এই শহীদদের গানটা হচ্ছিল তখন একটা 2টো লাইন ছিল, যত একবারে শুনেছি যে আরো প্রাণ আরো প্রাণ, বেদিমূলে দিতে হবে দান, না কি রকম একটা আছে। কেন দিতে হবে? আমরা যে 1952 ভাষা শহীদদের সঙ্গে আমাদের কাছাড়ের ভাষা শহীদদের একই সঙ্গে এক পংক্তিতে বসাই, তাতে আমরা গর্বিত হই, আবার একটা অভিমানও কাজ করে। 52 ভাষা আন্দোলন হয়েছিল একটা পরাধীন দেশে, আর আমাদের দেশে এটা আমাদের সাংবিধানিক অধিকার। আমরা আমাদের মাতৃভাষায় কথা বলতে পারবো, আমাদের সরকারি কাজকর্ম করতে পারবো, আমাদের পড়াশোনার মাধ্যম হবে বাংলা। এই সাংবিধানিক অধিকারটার জন্য আন্দোলন করতে হয়েছে স্বাধীন দেশে। 1961 সালে যেদিন রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষ, গৌহাটিতে সেদিন জওহরলাল নেহেরু নিজে উপস্থিত, সেই দিনই গুলি চলে। সেই গুলি চালানোর ফলে যা যা ইতিহাস, সেই ইতিহাস বিশাল। সেইটা আজকে বলার, যদি কোনোদিন শুধু ভাষা শহীদদের নিয়ে, কাছাড়ের ভাষা শহীদদের নিয়ে কোনোদিন কোনো কথা হয়, তাহলে সেই আবেগের কথা আমরা বলতে পারি। ফলে 52 ভাষা শহীদদের আমরা নতমস্তকে শ্রদ্ধা জানাই, কিন্তু সেই স্বাধীন দেশে যারা নিজের মাতৃভাষায় কথা বলার জন্য, পড়াশোনার জন্য, সরকারি চিঠিপত্র আদান প্রদানের জন্য আন্দোলন করেছিলেন, করার কথা ছিল না। 1957-58 বোধহয় আমাদের বিধানসভার নির্বাচন, সেই নির্বাচনে বিমলা প্রসাদ চালিহা পরে আসামের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। বিমলা প্রসাদ চালিহা তার এতই দক্ষতা এবং কৃতিত্ব, ব্রহ্মপুত্র উপত্যকা থেকে ওনাকে জিতিয়ে আনার কোনো সম্ভাবনা ছিল না। ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল বদরপুরে, এবং বিরোধীরা ওনার নামে দিয়েছিল বদরুদ্দিন চালিহা, কারণ বদরপুরি ওই অঞ্চলটা মুসলিম অধ্যুষিত অঞ্চল, এবং যার জন্য উল্টো দিকে এই প্রচারটা হয়েছিল। এবং সেইখানে যত নির্বাচনী সভা হয়েছিল সেইখানে বিমলা প্রসাদ চালিহা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা যদি জিতে যান তাহলে প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে ভাষা সমস্যার সমাধান করবেন। জিতে যাবার পরে প্রথম পার্লামেন্টে যে ভাষণটা দিয়েছিলেন সেটা ছিল ঠিক তার উল্টো কথা, যে অসমিয়াই হবে একমাত্র রাজ্যের ভাষা গোটা অসম, বরাক উপত্যকা জুড়ে, মানে গোটা আসামে। এই দ্বিচারিতাই বলি আর এই বিশ্বাসভঙ্গের ইতিহাসই বলি, সেই শুরু। তারপরে 61-তেও শেষ হয়নি, এখন পর্যন্ত সেই সমস্যা একই জায়গায় রয়েছে, তার রূপ বদল ঘটেছে। 72-এ বাচ্চু চক্রবর্তী খুন হয়ে যান, 86-তে রামকৃষ্ণনগরের 2টি ছেলে সাগর দীপক, তারা পুলিশের গুলিতে খুন হন। হ্যাঁ, আমরা খুনই বলি, আর আজ পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি। ফলে আপনাদের কাছে এই ভাষা দিবস 19শে মে আমরা যেভাবে চাই
যে সত্যি বাঙালিরা যদি বাংলা ভাষার প্রতি যথেষ্ট যত্নবান হতেন, তাহলে কাছাড়ের ভাষা শহীদরা অনেক দিন আগে অনেক বেশি সম্মানের এবং আবেগের জায়গায় আসতে পারতেন। আমাদের খুবই বেদনা যে তারা কিছুদিন হলো আমাদের কাছে যথেষ্ট মর্যাদা পাচ্ছেন। এই অভিমান, এই আবেগ নিয়ে আমরা কলকাতার রাস্তায় পশ্চিমবাংলায় ঘুরে বেড়াই। আমরা ছোটদের নিয়ে কাজ করি, এটা ঠিক, থিয়েটারের কাজ করি আমি ব্যক্তিগতভাবে, শুভ আরো অনেক বড় পরিসরে কাজ করেন। মানুষের কাছ থেকে শেখার শেষ হয় না, এবং সেই সব মানুষরা শুধু পশ্চিমবাংলায় থাকেন তা না, তারা কাছাড়েও আছেন, সর্বত্রই আছেন সেই সব সাধারণ মানুষ। আপনারা অনেকেই শাহজাদ ফিরদৌসের ব্যাস বলে একটা উপন্যাস পড়েছেন। সেখানে উনি বলেছিলেন যে মূর্খের বিদ্যা মূর্খের, পণ্ডিতের বিদ্যা পণ্ডিতের, মূর্খ জ্ঞানী, পণ্ডিত জ্ঞানী। আমরা সমস্ত সংস্কৃতি চর্চাটা যদি শুধু পণ্ডিতদের মধ্যে রেখে দিই, তাহলে সেই বুদ্ধদেবের ভূমিস্পর্শী মূর্তির আর কোনো বাস্তবতা থাকে না। ফলে যদি আমি সেই সাধারণ মানুষের কাছে যাই আর তাদের মুখের ভাষাকে যদি আমি আমার হৃদয়ের ভাষা করে রাখি, তাহলে আজকে যে আন্দোলন, আজকে যে উদযাপন, সেই উদযাপনের গুরুত্বটা আমরা বুঝতে পারবো। এবং যদি পারি, তাহলে আজকে এই তপন থিয়েটার প্রত্যেকটা আসন ভরে যেত। তবুও অনেক চেষ্টা করেছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আর যে সমস্ত বন্ধুরা এসছেন শিলচর থেকে নাটক করতে, তারা আমাদের গর্বের আদরের মানুষ। সবাইকে আমি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। আজকে আপনারা সবাই কাছাড়ের ভাষা আন্দোলন নিয়ে যে যেখানে যতটুকু পারেন বলবেন। আর সামনের বছর আয়োজনে যদি আরো বেশি করে আসেন, আর অনেক যদি গোটা ইতিহাসটা, শুভই বলুন বা যেই বলুন, গোটা ইতিহাসটা যদি, এই বিশ্বাসভঙ্গের ইতিহাসটা যদি জানেন, এবং আজ পর্যন্ত সেটা সমাধান হয়নি, এমনকি সেই গুলি চালনার যে রিপোর্ট, মেহরোত্রা কমিশনের রিপোর্ট, সেইটা এত সরকার বদল ঘটলো, আজও বেরোয়নি। ফলে এই অভিমান, এই অভিযোগ এবং আবেগ দুটোই আমাদের ভেতরে রয়েছে। অনেককে আবারও আমাদের কৃতজ্ঞতা এই আয়োজনের জন্যে। কলকাতার নাটকের মানুষ হিসাবে না, বরাকের একজন সন্তান হিসেবেই তাদের কাছে আমি আমার শ্রদ্ধা জানাই। যে আয়োজন করেছেন, যে উৎসব সফল হোক, আরো অনেক মানুষজন আসবেন। আমি সবাইকে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যে উদ্বোধন আজকে হলো, যে শ্রদ্ধা আমরা জ্ঞাপন করলাম, সেটা শুধুমাত্র তপন থিয়েটারে না। আজকে যদি আমরা বরাকের উপত্যকায় শিলচরে থাকতাম বা আমাদের গ্রামেই থাকতাম, তাহলে সেই শহীদ বেদিতেই আমরা মালা দিতাম, আমাদের শ্রদ্ধা প্রকাশ করতাম। তারই একটি প্রকাশ এখানে ঘটল। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেককে আবার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার। 19শে মেতে সাধারণত আমি শিলচরে চলে যাই, এখানে থাকি না। সারাদিন আজকে একটুখানি কষ্ট হচ্ছিল, শিলচরে নেই। কিন্তু এই অনুষ্ঠানের শুরুতে ওই ডাকে ওই একাদশ শহীদেরা ভাই, এই গান শুনতে শুনতে এবং এই আয়োজন সব মিলিয়ে আমার মনে হচ্ছিল আমি শিলচরে পৌঁছে গেছি। ওই যেতে পারিনি সেই দুঃখটুকু আমার দূর হয়ে গেছে। আমরা নিজেদেরকে, তীর্থঙ্করদা, আমরা আরো অনেকে সকলেই নিজেদেরকে 19-এর সন্তান বলতে ভালোবাসি। এবং 19-এর সন্তান বললে তার একটা সাংস্কৃতিক এবং রাজনৈতিক তাৎপর্য থাকে। সেই তাৎপর্যের মধ্য দিয়ে নিজেদেরকে মানুষের সামনে হাজির করার চেষ্টা করি। এই যখন গানটা হচ্ছিল, সেই গানের মধ্যে যে কণ্ঠস্বরটা স্পষ্ট হয়ে বেরিয়ে আসছিল, সে আরেকজন আমাদের 19-এর উজ্জ্বলতম সন্তান, কালিকা। এই ইদানিং এই কলকাতা শহরে যারা 19-এর সাংস্কৃতিক এবং সাংস্কৃতিক রাজনীতির দূত হয়ে এই বিগত বছরগুলোতে কাজ করেছে বরাকের সন্তান হিসেবে, সেরকম দুজন, একজন কালিকা প্রসাদ, আরেকজন তীর্থঙ্করদার বন্ধু, আমার অগ্রজ পার্থপ্রতিম মৈত্র, বিকল্প চলচ্চিত্র ধারার একজন মানুষ, কবি, গল্পকার, নাট্যকার, সমাজচিন্তক, একজন সংগ্রামী মানুষ, আপোষহীন মানুষ। সেই মানুষটি কিছুদিন আগে চলে গেছে। এবারে 19 এই পার্থপ্রতিম মৈত্রের এই অনুপস্থিতির শোককে বহন করে এসছে।
এর কিছুদিন আগে আরেকজন প্রয়াত হয়েছেন, যাকে আমি 19-এর কবি বলি, যার নাম কলকাতা শহরে কেউ জানে না বিশেষ, বিজয় কুমার ভট্টাচার্য কবি, যার কবিতাই ছিল 19-এর চেতনাকে তুলে ধরা। সারা জীবন ধরে কবিতায় তাই লিখেছে। সে আবার কালিকার গৃহশিক্ষক ছিল, এবং এই পার্থপ্রতিম মৈত্র, বিজয় ভট্টাচার্য এরা কালিকাকে যারা গড়ে তুলেছিলেন তাদের একজন। যাই হোক, আজ শিলচরে উৎসব হচ্ছে, বিরাট আয়োজন হচ্ছে। তবে এটা ঠিক, এখানে আজকে যে নাটক হবে সেই নাটকের নাট্যকার বন্ধু অরিজিৎ আদিত্য বিশিষ্ট সাংবাদিক উপস্থিত আছেন। তার এই নাটকের মধ্য দিয়ে আমাদের 1961-তে 19-এর যেখান থেকে শুরু এবং আজকে আসামের সেই 19-এর চেতনা যে ভয়াবহ বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে, তার এই দুটি নাটকের মধ্যে সেটাই উঠে আসবে। আজ শিলচরে উৎসব হচ্ছে, উদযাপন হচ্ছে, বড় বড় আয়োজন হচ্ছে, গান, নাচ, নাটক হচ্ছে। কিন্তু 19 যে রাজনীতির কথা বলেছিল, দুঃখের বিষয় হলো সেই রাজনীতি অনেকাংশে অনুপস্থিত হয়ে গেছে। আমাদের দুর্ভাগ্য যে বরাক উপত্যকার রাজনীতি 19-কে ধারণ করতে পারেনি। এখন খুব ছোট্ট কথায় 19 বিষয়টা একদমই ছোট্ট করে বলতে চাই। আমাদের একটা ধারণায় আমরা 19-কে আমরা শুধুমাত্র বরাক উপত্যকা বা কাছাড়ের বা বাঙালিদের বিষয় হিসেবে দেখি। আসলে 19 যে সমস্যাকে তুলে ধরেছিল, এটা আসলে ভারতের একটা রাজনৈতিক সাংস্কৃতিক বাস্তবতার কথা। স্বাধীনতার আগের থেকেই আমাদের একটা প্রচেষ্টা ছিল যে ভারতবর্ষ নামক দেশটাকে ইউরোপের মতন এক ভাষা কেন্দ্রিক জাতিরাষ্ট্র গঠনের দিকে। ইউরোপে যেমন এক একটা ভাষাকে কেন্দ্র করে এক একটা জাতিরাষ্ট্র হয়েছে, তারই একটা যান্ত্রিক অনুকরণ করে আমাদের দেশকে একটা ভাষার ভিত্তিতে ঐক্যবদ্ধ করা এবং একটা ভাষাকে জাতীয় ভাষা, রাষ্ট্রভাষার মাধ্যমে একটা জাতি পরিচয় নির্মাণের চেষ্টা হয়েছে। এবং এই করতে গিয়েই তো কোন ভাষার মধ্য দিয়ে পরিচিতি হবে, সেখান থেকে চলে আসে উর্দু এবং হিন্দির বিবাদ, সেখান থেকেই চলে আসে হিন্দু মুসলিম বিবাদ, বা হিন্দু মুসলিম বিবাদ থেকেই চলে আসে উর্দু হিন্দি বিবাদ। 1857 সালে জাতীয় বিদ্রোহ, মহাবিদ্রোহের পর ব্রিটিশ উপলব্ধি করেছিল যে, এই ব্রিটিশ সংবাদপত্রগুলো বলেছিল যে ভারতবাসী যদি ঐক্যবদ্ধ হয়ে আবার একটি বিদ্রোহ করে, পরের বার যে ব্রিটিশ জয়ী হবে তার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং ব্রিটিশ শাসনকে চিরস্থায়ী করার জন্য প্রয়োজন ভারতবাসীর ঐক্যকে সেখানে একটা মাঝখানে একটা আঘাত আনা, তাকে দ্বিখণ্ডিত করা। এবং সেখান থেকেই যেটা ছিল হিন্দুস্তানি, তার থেকে ফার্সি হরফের উর্দু এবং হিন্দি, এই দিয়ে বিবাদ শুরু হয়। এবং এই বিবাদ যে একটা ভাষাকে কেন্দ্র করে যে পরিচিত করার বিবাদ, আঞ্চলিক ভাষা যে বৈচিত্র্য, আমাদের ভাষিক বৈচিত্র্য যে বাস্তবতা, একে ধর্তব্যের মধ্যে না নিয়ে যে একটা জাতির রাষ্ট্র নির্মাণের চেষ্টা, সেটার বিবাদ শুরু হয় স্বাধীনতার আগেই। 1937 সালে তৎকালীন মাদ্রাজ রাজ্যে জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে সেখানে পুলিশের গুলিচালনায় 2 জন মারা যান। এরা হচ্ছেন ভারতবর্ষের প্রথম ভাষা শহীদ। আমাদের অনেকের ধারণা, বাংলাদেশের লোকের ধারণা যে পৃথিবীতে ভাষার আন্দোলন করে শহীদ হচ্ছেন একমাত্র বাংলাদেশের বাঙালি। আর আমাদের এখানে যারা 19-এর কথা জানেন তারা ভাবেন যে একমাত্র বরাক উপত্যকার বাংলাদেশের বাঙালি রক্ত দিয়েছে, বাঙালি একমাত্র রক্ত দিয়েছে। এটা ঘটনাটি সত্য নয়। আমাদের দেশে এই ভাষিক বৈচিত্র্যকে তুলে ধরার জন্য রাজ্যে রাজ্যে মানুষ প্রাণ দিয়েছে, রাজ্যে রাজ্যে মানুষ সংগ্রাম করেছে। প্রথম প্রাণ দিয়েছে তামিলনাড়ুর 2 জন তরুণ 1937 সালে। স্বাধীনতার পর যখন সংবিধান প্রণয়ন করতে গিয়ে জাতীয় ভাষা কি হবে, রাষ্ট্রভাষা কি হবে, হিন্দি হবে না ইংরেজি হবে, এই বিতর্ক চলতে 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 তখন বোঝা গেল যে দেশে অনেক ভাষা আছে, দেশে রাজ্যে রাজ্যে প্রচুর ভাষা আছে। ফলে এই ভাষাগুলোকে কি করে স্বীকৃতি দেওয়া হবে, তার জন্য 8ম তফসিল নামে একটা জিনিস নিয়ে আসা হলো। যদি সেটাও খুব বেশি যে ভাষিক অধিকার দেন তা নয়, কিন্তু একটা স্বীকৃতি হলো। কিন্তু 8ম তফসিলই সমস্ত কিছুকে সুনিশ্চয় করতে পারলো না।
এলো ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের ভাবনা। এবং ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনও এক ধরনের ইউরোপীয় জাতিরাষ্ট্র নির্মাণের ধরনের যান্ত্রিক ধরনের হয়েছে। রাজ্যের ভেতরেও যে একটা ভাষিক বৈচিত্র্য থাকে, একটা ভাষার ভিত্তিতে একটা রাজ্যকে পুনর্গঠন করাটাও যে অসম্ভব সেটা বোঝা যায়নি, সে বুঝতে চাননি কেউ। ফলে এক একটা রাজ্য, পশ্চিমবাংলা মানে বাংলা, আসাম মানে অসমিয়া, কর্ণাটক মানে কন্নড়, এই ভাবনা করতে গিয়ে ধরুন বেলগাঁওয়ে মারাঠি ভাষী অঞ্চল রয়ে গেল কর্ণাটকে, সেখানকার মানুষের ভাষার অধিকার হলো না। গোয়ার মারাঠি মানুষের অধিকার হলো না। সোলাপুরের তেলুগু ভাষী মানুষের অধিকার হলো না। মানভূমের বাঙালিদের ভাষার অধিকার সেখানে সাব্যস্ত হলো না। এই করতে করতে আসামের ভাষা আন্দোলন, এই যে ভাষিক বৈচিত্র্যকে যে ভারত রাষ্ট্র যে স্বীকৃতি দিতে পারলো না, তার যে অধিকার সাব্যস্ত করতে পারলো না, রাজ্যে রাজ্যে ভাষিক অসন্তোষ হয়েছে। এবং বরাক উপত্যকার ভাষা আন্দোলন সেই ভাষিক বৈচিত্র্য প্রতিষ্ঠা করার যে, তার অধিকারকে প্রতিষ্ঠা করার যে প্রয়াস, তারই একটা অংশ। অর্থাৎ এটা একটা ভারতীয় সমস্যার একটা প্রতিফলন। আসামে যেহেতু আমাদের রাজ্য ভাষা সংক্রান্ত সরকারি যে রিপোর্টে একটি রাজ্যে যত সংখ্যক মানুষ একটি ভাষিক গোষ্ঠীর হলে সেই ভাষা রাজ্যের ভাষা হিসেবে স্বীকৃত হবে, তার চেয়ে বেশি সংখ্যায় আসামে বঙ্গভাষীরা থাকা সত্ত্বেও, যদিও আসামে বাঙালি সত্যি সংখ্যালঘু না সংখ্যাগুরু সেটা বিতর্কের বিষয়, কিন্তু তা সত্ত্বেও সেই অধিকার পেল না। তার জন্য আসামে যে আন্দোলনটা হয়েছিল সেটা শুধুমাত্র কাছাড়ের আন্দোলনও ছিল না, সেটা আসামের আন্দোলন ছিল। এবং আসামের শুধু বাঙালিদের আন্দোলন ছিল না, আসামের অনসমীয়া ভাষীদের আন্দোলন ছিল। এবং প্রথম যে সম্মেলন হয় হোজাইতে, সেটার নামই ছিল আসামের অনসমীয়া ভাষীদের সম্মেলন। এবং সেখান থেকেই সূত্রপাত। এবং 19শে মেতে যখন গুলিচালনায় 11 জন তরুণ তরুণী প্রাণ দিলেন, তার প্রতিবাদ করে আসাম বিধানসভা থেকে প্রথম যিনি পদত্যাগ করেন তিনি একজন বাঙালি নন, তিনি একজন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষী বিধায়ক, তার নাম নন্দকিশোর সিনহা। এবং তারপরে সে অনুবর্তী হয়ে যারা পদত্যাগ করলেন, দ্বারিকানাথ তেওয়ারি, গৌরীশঙ্কর রায়, তারা হিন্দি ভাষী। বাঙালি বিধায়করাও করলেন, আরো অনেকে করলেন। যাই হোক, সে এত বিস্তারিত যাচ্ছে না। শিলংয়ে একটি 20,000 মানুষের মৌন মিছিল হয়, যেখানে অধিকাংশ লোক ছিলেন খাসি সম্প্রদায়ের রমণীরা। ফলে এই আন্দোলনটা একটা বাংলা ভাষার যদি স্বীকৃতি না হয়, তবে আসামে অন্য ভাষার স্বীকৃতিও হবে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সব ভাষা গোষ্ঠীর মানুষ বাংলাকেও রাজ্য ভাষা করার স্বীকৃতি দাবিতে আন্দোলন করেছেন। 21 ফেব্রুয়ারি যেমন রক্তপাতের মধ্য দিয়ে তারা বাংলাকে রাষ্ট্রভাষা করতে পেরেছিল উর্দুর পাশাপাশি, কিন্তু 1961-র 19শে মের 11 জনের রক্তদানের মধ্য দিয়ে বাংলা ভাষা আসামের রাজ্য ভাষা হয়নি। সেটা শুধুমাত্র তৎকালীন কাছাড় আছে, যেটাকে বরাক উপত্যকা বলা হয়, সেখানকার জন্য সরকারি ভাষা হয়। এবং সেটাও বারবার বিঘ্নিত হয়েছে। এবং বিঘ্নিত হয়েছে বলে আমাদের আন্দোলনও, কিন্তু এখানে দেখবেন ভাষা শহীদ দিবস লেখা আছে, ওইখানে গানের মধ্যে বলা আছে একাদশ শহীদেরা ভাই, কিন্তু আজকে শহীদের সংখ্যা শুধুমাত্র একাদশ নয়। এই একটু আগে তীর্থঙ্করদা বলেছে যে 72 সালে আবার ভাষা আন্দোলন হচ্ছে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে, যখন শুধুমাত্র অসমীয়াকেই শিক্ষার মাধ্যম করতে হয়েছে তার প্রতিবাদে, সেখানে বাচ্চু চক্রবর্তী শহীদ হয়েছে। একটু ভুল বলেছে তীর্থঙ্করদা, 86 সালে করিমগঞ্জের জগন্ময় আর যিশু শহীদ হয়েছে, দিব্যেন্দু দাস। আর সাগরদ্বীপ হচ্ছে 82 সালে রামকৃষ্ণনগরে, সেটা ভাষা আন্দোলন ছিল না, ছাত্রদের একটা আন্দোলন ছিল। সাগরদ্বীপ 82 সালে। 86 সালে করিমগঞ্জে তখন স্কুল স্তরে অসমীয়াকে একমাত্র ভাষা করার সিদ্ধান্ত হয়। তার প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে করিমগঞ্জে প্রাণ দেয় জগন্ময় দেব, দিব্যেন্দু দাস। এবং আমি আগেই বলেছি, বরাক উপত্যকার ভাষা আন্দোলন শুধুমাত্র বাঙালিদের আন্দোলন নয়। বরাক উপত্যকার এই 19শে মের 61-র আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়ে 60-এর দশকের শেষে বড়ো ভাষা গোষ্ঠী তাদের আত্মসচেতনতা, আত্মপরিচয় এবং ভাষার অধিকারে লড়াই করেছেন। এবং এই পিটিসিএ গড়ে ওঠার যে আন্দোলন, এই সমস্ত আন্দোলনের পেছনে অনুপ্রেরণা ছিল বরাক উপত্যকা ভাষা আন্দোলন। এমনকি এই যে যাকে আমরা মেইতেই মণিপুরি বলি, যাকে মণিপুরি বলে বলা হয়, সেই ভাষার 8ম তফসিলের যে আন্দোলন আমি ছোটবেলায় দেখেছি শিলচর শহরে মিছিল হতে, সেই আন্দোলন অনুপ্রেরণা নিয়েছে কিন্তু সেই 19শে মে থেকে। এবং মণিপুরীদের মধ্যে একটি ক্ষুদ্রতর অংশ যারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার কোনো ধরনের স্বীকৃতি নেই। সেই স্বীকৃতির দাবিতে 1996 সালে আন্দোলন করতে গিয়ে সে পুলিশের গুলিতে প্রাণ দিয়েছেন সুদেশনা সিনহা। আমরা এখন 19শে মে
শুধুমাত্র 61 সালকে স্মরণ করি না, আমরা 61, 72, 86 এবং 96-কে একত্রিত করে আমরা একসময় একাদশ ভাষা শহীদ দিবস বলতাম, আর শুধুমাত্র ভাষা শহীদ দিবস বলি। এবং শিলচরের ভাষা শহীদ দিবস উদযাপনের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে সমস্ত ভাষাগোষ্ঠী, বরাকত তো অনেক ভাষাগোষ্ঠী, নাগারা আছেন, মণিপুরীরা আছেন, সকলে আছেন, প্রত্যেকে আসেন। এবং আমার ছোটবেলার থেকে আমি দেখেছি, তিনি এখনো জীবিত নেই, আমাদের দুপুরবেলা যে স্লোগান দেওয়া হতো শহীদ বেদিতে, ঠিক পুলিশের গুলি চালানোর মুহূর্তে যখন শহীদ বেদি খুলে দেওয়া হয়, তখন সেখানে স্লোগান দেওয়া হয়, তার নেতৃত্ব দিতেন সনদ কৈরি, একজন হিন্দিভাষী মানুষ। এবং আমার শিলচরের একজন মিউজিশিয়ান রণবীর সিনহা নাম, মণিপুরী মানুষ, প্রতি বছর তার স্টুডিও আছে, 19শে মেতে সে একটি ভাষার গানের অ্যালবাম প্রকাশ করে তার নিজস্ব উদ্যোগে। ফলে এই যে বহুভাষিকতা, উনি শাসক বলতে চেয়েছিল যে ভারতবর্ষ একটা বহুজাতিক বহুভাষিক দেশ। আমাদের তো জিন্না বলেছেন দ্বিজাতি তত্ত্ব, তার উত্তরে বলা হয়েছিল এক জাতি তত্ত্ব, মানে সকলে এক। কিন্তু ভারতবর্ষ এক জাতিরও নয়, দ্বিজাতিরও নয়, ভারতবর্ষ বহু জাতি, বহু ভাষা, বহু সংস্কৃতির দেশ। এই বহুভাষিকতা দেশের যেমন আছে, প্রতিটা রাজ্যের আছে। একটা বহুভাষিকতার পরিমণ্ডলে প্রতিটা ভাষা গোষ্ঠীর ভাষার যে গণতান্ত্রিক অধিকার, তার যে চেতনা, সেটাই হচ্ছে 19-এর চেতনা। ফলে পশ্চিমবঙ্গের একজন সাঁওতাল যুবক যখন তার নিজের ভাষার কথা বলবে, তার ভাষায় গান গাইবে রাষ্ট্রপুঞ্জে, তখন সে আসলে 19-এর চেতনা বলবে। যখন নেপালি যুবক গিটার বাজিয়ে কলকাতায় গান গাইতে আসবে, তখন সে আসলে 19-এর চেতনার কথা বলবে। ত্রিপুরাতে শহীদ হয়েছেন ধনঞ্জয় ত্রিপুরা ককবরক ভাষার জন্য, সেটাও আসলে 19-এর চেতনা। এমনকি হিন্দি ভাষার আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে অসমীয়া ভাষা যখন বিপন্ন বোধ করবে, তখন সেটা ভাষার কথা যখন বলবে, অন্য ভাষার অধিকার খর্ব না করে, সেটাও 19-এর চেতনা। ফলে 19 শুধু বাঙালির নয়, সারা দেশের। আজকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওই ভাষার সমস্যাকে এমনটা করে দেওয়া হয়েছিল ইউরোপীয় জাতিরাষ্ট্রের আদলে, ফলে দেশের ভেতরে যে শত্রু খোঁজার যে মানসিকতা, সেখান থেকে দাঁড়িয়ে আজকে 19 আর শুধু ভাষায় থাকেনি, আজ বলে চলে এসেছে নাগরিকত্বের সমস্যায়। 2003 সালে একটা নাগরিকত্ব আইনের সংশোধন হয়েছিল, তার মধ্য দিয়ে আসামে বিশেষ করে এবং সারা দেশে পশ্চিমবাংলা, যারা পূর্ববঙ্গ থেকে, যারা এমনকি পাকিস্তান থেকে যে সমস্ত উদ্বাস্তুরা ছিলেন, তাদের যে যখনই আসুন না কেন, তাদের নাগরিকত্ব আজকে সবচেয়ে বড় সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। আজকে আসামে 19 লক্ষ মানুষ এনআরসি থেকে নাম বাদ পড়েছে, আরো 6 লক্ষ মানুষ তারা সে আধারের জন্য আবেদন করতে গিয়ে প্রত্যাখ্যাত হয়ে কার্যত তারাও আজকে অভারতীয়র মর্যাদা পেয়েছে। 25 লক্ষ মানুষ রাষ্ট্রহীনতার খড়গ মাথায় নিয়ে তারা বাঁচছে। আজকে 19 বলতে শুধু ভাষা নয়, 19 আজকে আত্মপরিচয়, আজকে নাগরিকত্বের সংকটের সমস্যার কথা বলে। এই নাগরিকত্বের সংকট, এই যে 19-এর যে এই যে বিবর্তন হয়ে এই জায়গায় আসা, এই বিষয়টাই অরিজিৎ তার এই দুটো নাটকে তুলে ধরেছে। অরিজিৎ একজন শুধু সাংবাদিক নয়, সে একজন যাকে বলে অ্যাক্টিভিস্ট জার্নালিস্ট, যে এই নাগরিকত্বের বিষয় নিয়ে, ভাষার বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তার সাংবাদিকতাকে, কলমকে সে একটা যোদ্ধার কলম হিসেবে ব্যবহার করেছে। তার সংবাদপত্রে প্রকাশিত অসংখ্য নিবন্ধকে সংকলন করে তার একটি বই বেরিয়েছে ডি ভোটার নাম দিয়ে। সেই বইটি অত্যন্ত আদৃত। সেই বইয়েরই একটি নিবন্ধ, না দুটো নিবন্ধ নাকি, দুটো নিবন্ধ থেকে অরিজিৎ, না দুটো, একটা নিবন্ধ থেকেই এই যে পরের নাটকটা যেটা হবে, সেই নাটকটি লেখা হয়েছে সত্য ঘটনা অবলম্বে। 2014 সালে শিলচরের নির্বাচনী প্রচার করতে গিয়ে আজকের প্রধানমন্ত্রী বলেছিলেন যে আত্মহত্যা করেছিল যে মানুষ মাথায় রাষ্ট্রহীনতার আতঙ্ক নিয়ে, যে আর কোনো অর্জুন আত্মহত্যা করবে না। 11 বছর হয়ে গেছে, অর্জুনদের নাগরিকত্ব হয়নি। এই সদ্য সীমান্ত সংঘর্ষ পহলগামের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম পাকিস্তান থেকে যে সমস্ত মানুষ এসে দীর্ঘস্থায়ী ভিসার জন্য আবেদন করে অপেক্ষারত ছিলেন, সেই মানুষগুলোকেও, যারা 50 বছর ধরে কেউ আছে, কেউ 30 বছর ধরে আছে, 10 বছর ধরে, 20 বছর ধরে আছে, তাদেরকে এক কলমের খোঁচায় দেশ ছেড়ে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানে। সন্তানকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে মাকে সন্তান থেকে বিচ্ছিন্ন করে কেড়ে নেওয়া হচ্ছে। এই সমস্ত কিছুর সংকট আসলে এই আমাদের দেশের ভাষিক রাজনীতি, ধর্মের রাজনীতি, 19
সেই সংকটের কথাই বলে, 19-এর চেতনা সেই সংকট থেকে উত্তরণের গণতান্ত্রিক চেতনার কথা বলে। এই চেতনায় আমরা সকলে উদ্বুদ্ধ হব। আমি অনেকটা সময় নিলাম, আপনারা ক্ষমা করবেন। ধন্যবাদ। আমার বিশ্বাস সময়টা কোথা দিয়ে চলে গেছে আপনারা কেউই হয়তো বুঝে উঠতে পারেননি, কারণ শুভপ্রসাদ যে কথাগুলো বলল সেই কথাগুলো এত প্রাসঙ্গিক এই মুহূর্তে ভারতবর্ষের নাগরিক হিসেবে যে আমরা সকলেই নিশ্চয়ই উপকৃত হয়েছি এই কথা শুনে। পুলিশ আমাদের ওই হরিটিকর গ্রামের ওই খুঁড়োয় হারান খুঁড়োয় মানে কইছিল যে অর্জুন তোর নামে ডিভোটারের নোটিশ আইছে, ওই পুলিশ আইবো আইসা তোরে ধইরা বাংলাদেশে চালান করবো। আমি কাটি ঘরাই যখন ওই কম্পিউটারের দোকানে গেলাম, তো সেইখানে ওই কম্পিউটারের স্যামরাটা ওই কম্পিউটারের মধ্যে খেটা করে টাইপ করে কইল যে আমার নাকি লিগাসি ডাটা নাই। আমি তারে কইলাম যে লিগাসি ডাটা এটা কি, এটা খায় না মাথায় রে। সে আমারে কইলো তুমি শিলচর করতে যাও, সেখান থেকে গিয়ে লিগাসি ডাটাটা খুঁজতে বার কইরা। আপনি যদি আমার একটু সাহায্য করতে পারেন তবে ওরা ভালো হয়। হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে। তুমি একটা কাজ করো, তুমি এই কোর্টে বসো, আমি যাবো আর আসবো। আমি আমার স্যারের সঙ্গে কথা বলবো, আমার স্যার তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। ঠিক আছে, তুমি বসো, আমি গেলাম, এই তো আসছি। আসুন, আমরা আপনাদের পাশে নিয়ে ওই 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 পোকাগুলোকে বিছানা পত্তর বিছিয়ে এই বর্ডারের দেশে, বর্ডার থেকে ওই দেশে ছুড়ে ফেলে দেবো। বন্ধুগণ, আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে সমস্ত কিছু কইরা দিতে পারবেন। শুনেই করতে বাবা, কথা বাবা কইলে তোর নামে লিগেসি নেই। আচ্ছা অর্জুন, তুই একবার বলতে পারবি যে তুই কে? আমি বলি যে কি কথা করতে পারবো। আমি তো অর্জুন নমশূদ্র, ওই আমার বাবার নাম অনন্ত নমশূদ্র, সংগ্রাম হরিটিকর, ওই কাটি করা কাঁচার আসাম। আমি তো এই দেশের মানুষের একদম বেশি কথা বলবে না, একদম বেশি কথা বলবে না। এই হাওড়ের মানুষটা যে সমস্ত কথাবার্তা বলে না, তোমরা একটু বেশি কথাবার্তা বলো, তাই তোমরা বিপদে পড়ো। কিছু নিয়েন না। আচ্ছা আমার কি করতে হবে? তোমাকে কাল সকালে এখানে আসতে হবে এবং তারপর আমি দেখবো কোর্টে গিয়ে তোমার কি করা যায়। আচ্ছা তুমি রাত্রির বেলা থাকবে, স্টেশনে থাকবে। আমার যে বুক কাঁপে। হ্যাঁ বুক কাঁপে। তোমার সব গেছে অর্জুন, সবাই মিলে তোমার সব কেড়ে নিয়েছে, শুধু পরিচয় সেটাও কেড়ে নিতে দেবে? তাহলে তুমি কি রেখে যাবে তোমার ছেলেপুলেদের জন্য? এখন সময় আছে, উঠে দাঁড়াও, দাঁড়িয়ে ওদের চোখে চোখ রেখে বলো আমার মাটি এটা, আমি এখানের ভূমিপুত্র। বলো আমার লেগেছে 1961 19 মে। বরাক বাংলা নাট্যোৎসবের এটা সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছর। গত বছর থেকে শুরু হয়েছে কলকাতার বুকে বা পশ্চিমবঙ্গের বুকে। অ্যাকচুয়ালি এই উৎসবে আসার দুটো কারণ। একটা কারণ হচ্ছে যে অবশ্যই থিয়েটারের সঙ্গে প্রায় 3 দশকের বেশি সময় যুক্ত আছি আমি। বাংলার বাইরের থিয়েটারের চর্চা সম্বন্ধে জানতে চাই, জানার আগ্রহটা অনেক বেশি। বিশেষ করে আসামের শিলচর কাছাড় অঞ্চলের মানুষজনের যে থিয়েটার চর্চা, এটা ছোট করে বললে পরে এটাই হয়। এটা একটা উৎসাহ। আর দ্বিতীয় উৎসাহ হচ্ছে যে বাঙালির আইডেন্টিটি, এটা খুব ইম্পর্টেন্ট। যে সারা পৃথিবীময় ছড়িয়ে থাকা বাঙালির যে আইডেন্টিটি, তার যে চিহ্ন, সে চিহ্ন কীভাবে বহন করে এবং কীভাবে লড়ে আমাদের বাংলার বাইরের মানুষেরা এই ভারতবর্ষে বিশেষ করে, এবং অবশ্যই স্পেশালি কাছাড় বা শিলচর অঞ্চলে এই যে লড়াইটা, সেই লড়াইটা ওরা কীভাবে ওদের সংস্কৃতির মধ্যে নিয়ে আসে, জীবনযাপনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখে, তারও একটা আভাস কিছু সময়ের জন্য হলেও পাওয়াটা খুব জরুরি। ফলে এই তপন থিয়েটারে অনেকের আয়োজনে এই যে বরাক বাংলা নাট্যোৎসবের যে আয়োজন, এই যে উদ্যোগ, এই উদ্যোগটা খুব গুরুত্বপূর্ণ বাংলার বুকে, কলকাতার মহানগরীর বুকে। এটাকে সমর্থন করা, পাশে থাকা এবং নিজেকে চেনা, বাঙালির আইডেন্টিটিকে ভারতবর্ষের বুকে চেনা, জানা, সংস্কৃতির সঙ্গে থাকাটাই মূল উদ্দেশ্য বলা যায় এটাই। এবং ওদের সকলকে ধন্যবাদ, অবশ্যই তোমাদের চ্যানেলকেও আমার বিশেষ বিশেষ শুভেচ্ছা।
অসুবিধ গুণা মনে আম গুণা হয়ে কইরা লইয়া যাও না। আরে আরে বলো কি করো, আস্তে 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 বললাম গুণা। ও পিসি পিসি সুভার একটু লইয়া আসুন না গো, বাপটারে শেষ দেখা দেখা যা, বাপের মরণে ওটা ছিল, লইয়া আসো না পিসি। পুলিশ কর 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 মনসার। হ্যাঁ হ্যাঁ এটা এটা তো আমার শাড়ি, আমার বিয়ার শাড়ি। মায়া মানুষের সব কথা লেবার কোথায়? আমার বাপের বাড়িতে আমারে প্রথম দেখতে যায়, সঙ্গে ছিল আমার নন্দাই বিশ্বাসরা। আমারে প্রথম দেখাই নাকি ঠিক করে ফেলায়, যদি বিয়া করি তো এনেই করুক। বাড়িতে নাই নাকি গো? বাসনা বাসনা সুবা সুবামণি কয়টা তোমরা? এত শুনতে বাসনা ওদের গলায় গলা মিলে আর কত আর কত আর কত চন্দ্রা পুরো সাথী তোমায় নয়ারে জাগরে ডিঙ্গ ভাষাও সাগরে সাথে ডিঙ্গ ভাষাও সাগরে। সম্পাদক অরূপ রায় ওর হাতে বরাক বাংলা নাট্যোৎসবের স্মারক তুলে দিল। যে নাটক দুটো হয়েছে এগুলো অ্যাকচুয়ালি আমার রিপোর্টিং। এই যে চরিত্রগুলো আপনারা দেখেছেন প্রতিটি চরিত্রই সত্য। এদের অর্জুন নমশূদ্রের সঙ্গে আমার পরিচয় ছিল না। উনি আত্মহত্যা করেছিলেন 2012 সালে। অর্জুন নমশূদ্রর আত্মহত্যার খবরটা পত্রিকার, শিলচরের পত্রিকা বা আসামের পত্রিকায় ছোট একটা সিঙ্গেল কলম হয়তো ভেতরের পাতায় গিয়েছিল। প্রথম নাটকে আপনারা দেখেছেন যেটা শেষটার মধ্যে যে কমলা এসে অর্জুন নমশূদ্রকে বলছে যে 19-এর চেতনাটা বহন করে নিয়ে যান। এটা পুরো মিথ্যে কথা, কারণ অর্জুন একটা পরাজিত মানুষ, সে আত্মহত্যা করেছে, তাকে 19-এর চেতনা কমলা দিয়ে যাবে। এটার মধ্যে আমার কল্পনা, সেটা আমি চাইছিলাম সেরকম হোক, সেটা আমার একটা বা আমাদের একটা ইচ্ছা পূরণের প্রতিফলন। এবং শেষের যে নাটকটার মধ্যে পাকল রানী আর অর্জুনের স্ত্রী বাসনা যেভাবে রুখে দাঁড়িয়েছে সেটাও কষ্ট কল্পনা। আমাদের চেষ্টা যে প্রতি বছর এই 19শে মে এইভাবে পালন করার কারণ হচ্ছে যে কথা দুজন বক্তা শুরুতেই বলে গিয়েছেন, আমরাও তাই মনে করি যে এই কথাগুলো একটু আলোচনা হওয়া দরকার, এই বিষয়গুলো একটু জানা দরকার। এখানে অনেকেই আছেন যারা শিলচর ভালোবাসেন বা যারা থিয়েটার করতে এসছেন, তাদের পরিচিত মানুষ, সকলের কাছেই আমাদের আন্তরিক আবেদন যে আপনাদের সহযোগিতাটা আমাদের ভীষণ প্রয়োজন। গণসুর এবং বরাক উপত্যকা নন্দিনী সাহিত্য পাঠচক্র ভারতবর্ষ তথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা নাটক করেছি, কিন্তু সত্যি কথা বলতে কলকাতা শহরে এই প্রথম, এবং সেটা সম্ভব হয়েছে আশিসদার জন্য, আশিস গোস্বামী, যিনি শিলচরে গিয়েছিলেন এবং আমাদের অত্যন্ত ভালোবাসা দিয়েছিলেন। এবং অনেক থিয়েটার যেভাবে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছে এবং তারপরে আসার পরে পরবর্তীতে অরূপদা, অভিজিৎদা, তার যাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে বা এই মঞ্চে যারা আছেন এবং মঞ্চে যারা আছেন প্রত্যেকেই, বাবু থেকে শুরু করে সবাই যেভাবে সাহায্য করেছেন তাদের সবাইকে আমরা গণসুর এবং বরাক উপত্যকা নন্দিনী সাহিত্য পাঠচক্রের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।
এবং একটা আমাদের তরফ থেকে, আমাদের দুটোই অর্গানাইজেশনের তরফ থেকে ছোট্ট একটা স্মারক আমরা অরূপদার হাতে তুলে দিচ্ছি অনিকের জন্য। আমি স্মারকটা পাঠ করার জন্য আমি বিভাস রায়কে অনুরোধ করছি। কৃতজ্ঞতা স্মারক। 19-এর মাটির নাট্য প্রযোজনা নিয়ে বাংলার ভুবনে আজ 19শে মে 64তম একাদশ ভাষা শহীদ দিবস। এমন এক মহান দিনে বরাক বাংলা নাট্য উৎসব আয়োজন করে 1961 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, প্রাসঙ্গিকতা কলকাতার সুধীজনের সামনে তুলে ধরার যে সুযোগ আমাদের করে দেওয়া হলো, তার জন্য অনেক কলকাতার প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। গণসুর ও নন্দিনী সাহিত্য ও পাঠচক্র, শিলচর, 19শে মে 2025 ইংরেজি। আমি এই স্মারকটা তুলে দেওয়ার জন্য আমাদের অরূপ দেবকে অনুরোধ করছি যে আরেক অরূপদার হাতে তুলে দেওয়ার জন্য। এটা তো একটা দারুণ অভিজ্ঞতা। দেখুন, মানে আমি মঞ্চেও বলেছি, এখনও বলছি যে আমরা যারা বরাক উপত্যকার নাট্যকর্মীরা আজকে যেমন কলকাতার যে সমস্ত প্রতিষ্ঠিত নাটকের হলগুলো আছে সেখানে কিন্তু আমরা নাটক করার খুব একটা সুযোগ পাই না। এই বরাক বাংলা নাট্য উৎসব আয়োজন করার পর এখানে এই সুযোগটা পেয়ে আমরা লুফে নিয়েছিলাম। এবং যেহেতু আজকে 19শে মে, তাই আমরা চেষ্টা করেছিলাম যে 19শে মে রিলেটেড যদি কোনো নাটক এখানে পরিবেশন করা যায়। তাই আমরা আমাদের কিছু পুরনো নাটক, এই 4-5 বছর আগের নাটক, তো এই নাটকটা লিগেসি কোড এবং আত্মহত্যার পরে এই দুটো নাটকই এখানে মঞ্চস্থ করবার চেষ্টা করেছে। ঘটনাগুলো একদম ডাইরেক্টলি 19শে মে বা শহীদ দিবসের সঙ্গে রিলেটেড না, কিন্তু যে 1961 19শে মের যে চেতনাটা, সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা বর্তমান যে সংকটের মধ্যে আছি সেই সংকট থেকে উত্তরণের একটা চেষ্টা এই নাটকের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে গোটা ঘটনাটাই কিন্তু একদম সত্যি। আপনারা নাট্যকারের সঙ্গে কথা বলেছেন, উনি বলেছেন, এবং এটা অনেকটা রিপোর্টিং বেসড নাটক। উনি রিপোর্ট করেছেন, সেইটাকে আমরা আলাপ আলোচনার মাধ্যমে নাট্য রূপ দিয়েছি, বিভিন্ন জায়গায় অ্যাড করেছে, তারপরে কোনো জায়গায় এডিটিং করেছে, এবং এইভাবে করতে করতে হয়ে গেছে। এবং এইখানে আমি একসঙ্গেই বলে নিচ্ছি, এইখানে অনিকের আমন্ত্রণে এসে কিছু ব্যক্তিগত আমাদের খুব শ্রদ্ধেয় মানুষ আছেন, যেমন আশিস গোস্বামী, তারপর সুশান্ত চট্টোপাধ্যায়, তীর্থঙ্কর চন্দ্র, শুভপ্রসাদ নন্দী মজুমদার, তাদের প্রত্যেকেরই কাছে আমরা কৃতজ্ঞ। এবং অনেক যে কাজটা আমাদের জন্য করে দিয়েছে, এটা একটা সুদূর প্রসারী কাজ আমরা, এবং এই নাটকের মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে ভবিষ্যতে কলকাতার মূল স্রোতের নাট্যচর্চার সঙ্গে আমরা নিজেদের জড়িয়ে রাখতে পারি। আমরা এখানে এসেছি, আমাদের শিলচরের একটা সংগঠন, মহিলাদের সংগঠন নন্দিনী সাহিত্য পাঠচক্র, ওইটার থেকে ওদের উৎসাহেই এসেছি। আর অনিকের ডাকে আমরা এসেছি। আমাদের ওখানকার যত সমস্যা সেটা সবার কাছে পৌঁছে যায় যাতে, তার জন্যই আমরা এখানে এসেছি। আর আরেকটা তো মনে ইচ্ছেও ছিল যে কলকাতায় এসে নাটক করব। অনেক বছর ধরেই নাটক করি, কলকাতায় নাটক করিনি, তো ওইটারও একটা ইচ্ছে মনে ছিল। আর খুব ভালো লেগেছে এখানে সবার এত আন্তরিকতা। তাছাড়া এখানে অরূপদা, আশিসদা, সবার আন্তরিকতা খুব ভালো লেগেছে। আশা করি সবার আমাদের উপস্থাপনাও ভালো লেগেছে। এবার অনেক মানুষ এসছেন, কলকাতার নাট্যচর্চার সাথে জড়িত মানুষেরা এসছেন, বরাক উপত্যকার সাথে শেকড়ের সম্পর্ক আছে এরকম অনেক মানুষ এসছেন। এবং সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে 19শে মের দিনে আজকে এই নাট্য উৎসবটা হলো। আর দ্বিতীয়ত হচ্ছে 19শে মের দিনে এমন একটা বিষয়, দুটো নাটক হলো, যে বিষয়টা 19শে মের যে ভাষা আন্দোলন থেকে শুরু করে আজকের আসামে বাঙালির যে সংকট, তার যে সংগ্রাম, 19এর চেতনার যে জায়গা, এই বিষয়টিকে নিয়ে তৈরি করা নাটকটা হলো। ফলে পশ্চিমবঙ্গের মানুষ, কলকাতার মানুষ
জানতে পারলেন যে এই মুহূর্তে আসামের আসলে নাগরিকত্বের বিষয়, বাঙালিদের সমস্যা, বাঙালিদের সংগ্রাম, এই বিষয়গুলো আজকে অনেকটা অবহিত হলেন। এবং যেটা লক্ষ্য করলাম যে এখানকার মানুষের আগ্রহ আছে জানতে চাইছে যে আসামের ভাষা আন্দোলনটা কী, আসামের ভাষা আন্দোলনের পর আজকে অবস্থাটা কি জানতে চাইছেন, সে আগ্রহের জায়গা তৈরি হয়েছে, একটা সেতু তৈরি হয়েছে। আমি অনেককে অনেক ধন্যবাদ জানাবো এই সেতু বন্ধনের কাজটি করার জন্যে। এবং কাছে শুধুমাত্র আসামের বাঙালিদের সমস্যা 19শে মে নয়, কলকাতার বাইরে, পশ্চিমবাংলার বাইরে যে নাট্যচর্চা, সেইটা সম্পর্ক কলকাতার নাট্যমোদী মানুষের কাছে যে হাজির করা, এই উদ্যোগটা ওরা নিয়েছেন, ওদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার এসে খুব ভালো লাগলো। শিলচর থাকি এবং শিলচরে একটা নাট্য প্রতিযোগিতা হয় প্রতি বছর, সেটার নাম হচ্ছে রূপম একাঙ্ক নাট্য প্রতিযোগিতা। সেখানে সুশান্ত চট্টোপাধ্যায় এবং আশিস গোস্বামী ওরা বিচারক হয়ে গিয়েছিলেন এবং সেখানেই ওরা তাদেরই উদ্যোগে মূলত এই যে বরাক বাংলা নাট্য উৎসব, সেটা এই অনিকের উদ্যোগে এখানে হয়েছে। এবং এর জন্য আশিস গোস্বামী এবং সুশান্ত চট্টোপাধ্যায়ের কাছে আমরা বরাকের যারা নাট্য আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছে আমরা কৃতজ্ঞ। আজকে যে দুটো নাটক হয়েছে, এই দুটো আমার লেখা। আমার নাম অরিজিৎ আদিত্য এবং আমি পেশায় একজন সাংবাদিক। এই দুটো নাটক অ্যাকচুয়ালি আমার রিপোর্টিং, আমার যে পত্রিকায় আমি ছিলাম বা রয়েছি সেটাতে এই খবরগুলো বেরিয়েছিল এবং আমার একটি বই রয়েছে, রাষ্ট্রই যখন নিপীড়ক, সেটাতে এই প্রতিবেদনগুলো রয়েছে। সেই প্রতিবেদনগুলোর উপর ভিত্তি করে লেখা এবং দুটো নাটকই একদম যে চরিত্রগুলো রয়েছে ওদের সঙ্গে আমার কথা হয়েছে, ওরা আমার পরিচিত। কিন্তু আমি যে শেষটা দেখিয়েছি সেটা আমরা যারা বরাকের বাঙালি, আমরা যারা আসামের বাঙালি, আমাদের এটা ইচ্ছা পূরণই বলতে পারেন। সে যে জায়গায় নাগরিকত্বের সংকটের জন্য আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন অর্জুন নমঃশূদ্রের মতো মানুষ এবং তার পরিবারের কি হচ্ছে, মূলত এই বিষয়টা নিয়ে আমাদের এই দুটো নাটক ছিল। বরাক বাংলায় নাট্য উৎসবে এসে আমাদের খুব ভালো লাগছে। আমরা আগেরবার শুনেছিলাম এটা শুরু হয়েছে, তো এইবার আমরা নন্দিনী সাহিত্য পাঠচক্র থেকে আত্মহত্যার পরে সেকেন্ড নাটকটা করেছি। ভীষণ ভালো লেগেছে আমাদের। যারা দর্শক ছিলেন তাদেরকে আমাদের অনেক শ্রদ্ধা। 19শে মে আজ আমাদের সেটার বিষয়ে, আর এই দিনেই আজকে নাটকটা করতে পেরেছি, তার জন্য খুব ভালো লাগছে। আর অনেককে আমাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে, কলকাতাবাসীদেরকে। 19শে মে এই শেষ হলো প্রথম দিনের অনুষ্ঠান। আমরা যেভাবে ভেবেছিলাম অনুষ্ঠানটা সেইভাবেই হয়েছে। আমরা দর্শক সমাগমের কথা নিয়ে যেটা চিন্তা করছিলাম, বিপুল দর্শক হয়েছে সোমবার দিন সন্ধ্যাবেলায় এবং শেষ পর্যন্ত তারা থেকেছেন। এটাই হচ্ছে একটা উৎসবের সাফল্যেরও একটা ওয়ান অফ দ্য পয়েন্টস। সেই দিক দিয়ে উৎসব সফল। যে দুটি নাটক এখানে শিলচরের থেকে এখানে অভিনীত হলো, সে দুটো নাটকই বেশ ভালো এবং সবথেকে বড় কথা ভালো থেকে শিক্ষামূলক। আমরা আজকে যারা আমরা এখানে ছিলাম, ভাষা আন্দোলন এবং তার শহীদ 61 সালের 19শে মে যে ভাষা আন্দোলন এবং তার যে সেখানে যারা শহীদ হয়েছিলেন এই সম্বন্ধে আমরা জানতে পারলাম। বক্তাদের মধ্যে আরও বৃহত্তর পরিপ্রেক্ষিতটাও জানতে পারলাম। এটাও একটা আজকে বলতে পারি বিশেষ অর্জন আমাদের। আর কি বলবো, আগামীকাল দ্বিতীয় দিন, সেদিন আমাদেরই নাটক আছে আক্ষরিক, 6:30 সময় শুরু হবে। আপনার দর্শক যারা এসেছেন এবং যারা কালকে আসবেন সবাইকে আমাদের কৃতজ্ঞতা এবং আশা করছি যে আমাদের এই সাফল্যটাকে ধরে নিয়ে আগামী দিনে যেটা আমরা করতে চাইছি, শুধু শিলচরের বা বরাক উপত্যকার ভাষা শহীদ না, গোটা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও নিজের ভাষার জন্য যে সমস্ত শহীদ আত্মত্যাগ করেছেন বৃহত্তর পরিপ্রেক্ষিতে তাদেরও আমরা নিয়ে আসার চেষ্টা করব এই বরাক বাংলা নাট্যোৎসবের আওতার মধ্যেই। ধন্যবাদ।
বললেন, ভাষার জন্য যে আন্দোলন, এটা তো শুধু বাংলার নয়, আজকে আলোচনার মধ্যেও এটা এসেছে যে ভারতবর্ষের প্রথম ভাষার আন্দোলন এবং ভাষার শহীদ হয়েছেন তামিলনাড়ুতে 1937 সালে ভাষার জন্য। তো দেশ জুড়েই ভাষার আন্দোলন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়েছে, ত্রিপুরাতে হয়েছে, আসামে তো হয়েছে, আমাদেরও হয়েছে বিভিন্ন জায়গায়। কিন্তু আজকে বিশেষ পরিপ্রেক্ষিত 19শে মে, এই 19-এর চেতনা সেইটাকে সম্বল করে কাছাড়ের বা ওই বরাক উপত্যকার যে 1961 সালের 19শে মে যে আন্দোলন হয়েছিল এবং যেখানে শিলচর স্টেশনের কাছে এত মানুষকে পিটিয়ে এবং গুলি করে মারা হয়েছিল, তাদের যে চেতনা, সেই শহীদদের স্মরণ করেই আমরা এই কাজটা করছি গত 2 বছর ধরে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে গত বছর আগস্ট মাস থেকে যে পরিস্থিতি হয়েছে, বাংলাদেশের ভাষা যে দিবস যেটা 21শে ফেব্রুয়ারি হয়, সেই শহীদ দিবস, সেই ভাষার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে এখন স্বীকৃত, সেটাও এখন কিভাবে বাংলাদেশে পালিত হবে আমরা জানি না। তো আমরা সেই মাতৃভাষা দিবসটাকেও পালন করছিলাম বাংলাদেশ থেকে অনেকগুলো নাট্যদল এনে, এখন সেটা তো আর হবে না। তো আমরা এখন ভাবছি যে দুটো ভাষাকে মিলেই, অর্থাৎ ওপার বাংলার যে মাতৃভাষার জন্য যে আন্দোলন এবং আমাদের এখানকার যে 19শে মের আন্দোলন, এই 21শে 19শে দুটোকে মিলেই আমরা বড় কোনো কাজ করব আগামী বছর নিশ্চয়ই। এবং সেক্ষেত্রে আমরা সবার সহযোগিতা কামনা করি। এবং আজকে যে বিপুল পরিমাণ দর্শক আজকে এসছেন, আমাদের ভাবনার বাইরে এটা এসছেন আজকের যে দর্শক, আমরা ভাবিনি এত মানুষ আসবেন। এবং শিলচরের সাথে বা আসামের সাথে যাদের শেকড় ছিল তারা প্রচুর মানুষ এসছেন এবং দেখতে পাচ্ছেন এখনও বহু মানুষ তারা ঘোরাঘুরি করছেন, আলোচনা গল্প করছেন। এটাই ভালো লাগছে, এটাই সাফল্য। শুধু সাফল্যটা মানে এই থিয়েটারের সাফল্যর কথাই শুধু বলছি না, এর সাথে সমাজ সচেতনতার যে কাজ থিয়েটার করে, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজ সচেতনতার কাজটাও আমরা করতে চাই। এবং আগামীকাল অনিকের যে প্রযোজনা, যেটা দেবাশিসের নাটক এবং নির্দেশনায় রজত চক্রবর্তীর যে 55 হরফ উপন্যাস, সেইটার যে প্রযোজনা আগামীকাল হবে এখানে, আমরা আশা করব আগামীকাল আমাদের এই তপন থিয়েটার প্রেক্ষাগৃহ পূর্ণ হয়ে যাবে। ইতিমধ্যেই প্রায় পূর্ণ হওয়ার পথে, তো আশা করি আগামীকাল একদম পূর্ণ হয়ে যাবে। আপনারা আসবেন, সবাইকে ধন্যবাদ, নমস্কার। অপূর্ব, মানে আমি দ্বিতীয় কথা বলতে চাইছি না, অপূর্ব। আর দুটো নাটক রিলেটেড ছিল, যে অর্জুন ওখানে ছিল, সেখান থেকে অর্জুন আবার এখানে তার পরিবারকে এখানে দেখানো হলো। এক কথায় সুব্রতদার অভিনয় তো অসাধারণ, একক অভিনয়। আর তার সঙ্গে গতানুগতিকভাবে নাটক খুব ভালো গেছে, একটা স্পিড ছিল একটা নাটকের মধ্যে। ধন্যবাদ। জানি এরকম আন্দোলন হয়েছে, সব কিছু হয়তো প্রতি বছরই আসে আমাদের কাছে, কিন্তু এইভাবে এত ডিটেইলে এই যে অর্জুন নবসূর্যকে সামনে রেখে যেভাবে আমরা জানতে পারলাম কি হচ্ছে এবং এর পরবর্তীকালেও কি হয়ে চলেছে, এটা এই নাটক দুটো দেখেই বুঝতে পারলাম। খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, খুবই ভালো, অসম্ভব ভালো। ফেস্টিভ্যালটা মানে অনবদ্য গত বছর থেকে চলছে। আমি গতবার মিস করেছিলাম। আর শিলচর আমার খুব প্রাণের জায়গা, আমি ওখানে অনেকবার গেছি, নাটক দেখেছি, বিচারক হয়ে যেতাম রূপমের, সেই জন্য এরা আমার পরিচিত। অসাধারণ নাটক দেখলাম, সবচেয়ে ঋদ্ধ হলাম আজকে আগে যে উদ্বোধনী অনুষ্ঠানের দুজন বক্তা, তীর্থচন্দ্র এবং শুভবাবু, ওনার যে কথাবার্তা, সেগুলোতে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি। বাস্তবিক এরকম অনুষ্ঠান হওয়ার দরকার, কারণ আমরা থিয়েটার জগৎটা কেন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। এগুলোকে সুনিয়ন্ত্রিত করতে গেলে বক্তব্যে, কর্তব্যে এই রকম অনুষ্ঠান দরকার। খুব ভালো লাগলো, অনেক রাত্রি হলো কিন্তু তাতেও কোনো ক্লান্ত হয়নি। ধন্যবাদ। আসামেই বড় হয়েছি, ছোটোবেলাটা বদরপুরে কেটেছে, তারপর লামডিং, গৌহাটি, মানে খুব দুঃখের সঙ্গে কেটেছে যে আমার মাতৃভাষা আমি দ্বিতীয় ভাষা হিসেবে পড়েছি। আজকে আবার সেই দুঃখটা মানে জেগে উঠলো যে সত্যি সত্যি আমারও তো ছোটোবেলাটা এইভাবে কেটেছে, এবং আশা করব যে আমরা যে ভূমিপুত্র সেটা যাতে প্রমাণিত হয় এদের সবার। আর 7 সেকেন্ড পরে আমি পরলোক গমন করব।
এখন আচ্ছন্ন অবস্থায় আছি। এরও কথা মনে পড়ছে, মুখগুলো ঝাপসা কিন্তু মনগুলো স্পষ্ট। মনে পড়ছে জন্ম, মনে পড়ছে ভেজা মাঠ, ছেঁড়া ধুতি, জং ধরা লোহার পাত, চ্যাং মাছ, গঙ্গা জল আর আকাশে পাখির ঝাঁক। কমান্ডার আলবখর শায়েস্তাকে হারিয়ে দিলেও মুঘলরা আমাদের উপর জুলুম বন্ধ করেনি। এই বিপুল টাকার খাজনা আমরা দেব না। থালার গায়ে লতা পাতার আঙুরের থোকা কে এঁকেছে? আগে আঙুরের থোকা, কিন্তু আমি তো শুধু লতা পাতা আঁকি, ফল ফুল তো আঁকি না মা। তবে ভুল করে হয়তো আমার ছোট ছেলেটা এত বারণ করি শোনে না মোটে। ও ছেনি হাতুড়ি পেলেই হলো, যেখানে সেখানে ঠুকে দেবে। কি হয়েছে বলছে? লোকে আর আগের মতো বাসনপত্রে নাম লেখান আর হাতাকুন্তি পাওয়ানোর মিস্ত্রি এগঞ্জে বিস্তর। তো কি হয়েছে? আমাদের তো রাজবাড়ির কাজ আছে। ওই এক রাজবাড়ি বর্ষায় গায়ে বসে থাকতে পারবো না। যাবি কোথায়? একটা ঘুরতে রে দাদা, আমরা ধরতে পারছি। ভাই পঞ্চান্ন, আমার নাম পুষ্পত, আমি চুচুড়ার খাস গভর্নর সাহেবের মন্ত্রী। এনিওয়েল কি এরা বাংলা ভাষা নিয়ে, বাংলার হরফ নিয়ে কাজ করছে। ওরা তোমার সাথে কথা বলতে চায়। আপনি কেউ লিপিকা? ইয়েস সাহেব। আমি দেখতে এসেছি মেটালের উপর আপনি কেমন লিপি আঁকেন। ইতিহাসের পাতায় এক অলিখিত বার্তা রেখে যায়। সে বার্তা নথিহীন কিন্তু অমোঘ। সাগর হলো বন্ধু রে এখনো সে ব্রজবালাস, বাঁশির সুরে হয় উল্লাস, গাথিয়া বনফুল মালা, গাথিয়া বনফুল মালা, বনো মাঝে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে আপনার কম ইট ইজ ইয়োর পছানন, এটা তোমার বাংলার ক। আষাঢ়ের কোন ভেজা পথে এলো রে, এলো আমার আমি কোম্পানিতে চিঠি লিখব, ওরা ইনভেস্টিগেট করে দেখবে কি মোটিভ ছিল তোমার, কিভাবে কিভাবে মারা হলো আমার বাচ্চা দুটোকে। চালাইও মাঝি আমার নাও যেন ডুবে না। আমায় শুধু সকালটা ছেড়ে দিস, ওই গঙ্গার পাড়ে ছিপ নিয়ে বসে থাকতে বড় আরাম লাগে। সেটা তো তোর ন্যাংটো বয়স থেকেই দেখে আসছি রে। হ্যাঁ, আমার কি মনে হয় জানিস, তুই যখন স্বর্গে যাবি তখন ওই হাতে ছিপ নিয়েই যাবি। সে সেই হাতুড়ির সাথে না আছে ঘর দুয়ার, না আছে কুল গোত্র। দেখো এই ছেলের মধ্যে আমি যে আত্মসম্মান বোধ দেখেছি, যে শ্রদ্ধা ভক্তি দেখেছি,
যে একাগ্রতা দেখেছি, যে কর্মপ্রেম দেখেছি, তাতে করে ওর ফুলের পরিচয় পাওয়া হয়ে গেছে। দেখো পদবীর লোভ আমার কোনোদিন নেই। খুব ভালো কাজ, দারুণ কাজ। এটা দুবার দেখেছি। প্রবাসী হোক, বাংলায় হোক, বাংলা নাটক সঙ্গে থাকবো। কারো সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। আর দেবাশিস আমার পর্দার ছেলে, আমি দেবাশিসের প্রায় সব নাটক দেখে ফেলেছি এবং একাধিকবার সব নাটক দেখি আমি। আর অনেক যে প্রযোজনাটা করেছে অসাধারণ একটি প্রযোজনা, এবং অনেক একটি উৎসবের আয়োজন করেছিল দেবাশিসকে নিয়ে, সেটাও দারুণ দারুণ। মানে আমি ধন্যবাদ জানাবো অনেককে। ভালো লাগলো, এরকম নাটক অনেকদিন পরে দেখলাম, আশা করি আরো দেখবো। অসম্ভব ভালো লাগলো, স্পেশালি তো পঞ্চানন তো কাটিয়ে দিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, ভীষণ ভালো। সবাইকে অনুরোধ করব দেখে যান। থ্যাংক ইউ। আজকে যারা আমরা হোয়াটসঅ্যাপ করছি, যারা আমরা বাংলায় টাইপ করছি, তারা কি জানি এই ইতিহাসের কথা? না, ম্যাক্সিমাম লোক জানে না। দেখে ভালো লাগলো, সত্যিই ভালো লাগলো। আমি তো ভেবেই উঠতে পারছি না কি দেখলাম। আমার শুধু একটা কথাই মনে হচ্ছে, সত্যি এইটা আমার বাংলা। এত কম স্বল্প পরিসরে এই অসামান্য প্রোডাকশন, সর্বভারতীয় ক্ষেত্রে যেসব অভিনেতারা কাজ করেন, যারা 50 বছর 60 বছর ধরে, তারা বুঝতে পারবেন যে এর পিছনে কি ধরনের মানে বুদ্ধিমত্তা, পড়াশুনো। আরেকবার ভাবতে ইচ্ছা করলে যে পঞ্চানন কর্মকারের কথা শুনলাম, এই হরপের পিছনে যে মানুষটার হাত। আমি দেবাশিস দাকে চিনি 98 থেকে। আর সৌমেনের যে ধরনের অভিনয়, অরূপ বাবুর যে অভিনয়, আমার মনে হয় এটা সর্বভারতীয় ক্ষেত্রে এই নাটকটা যাওয়া উচিত, এবং বিদেশি ক্ষেত্রেও। এত ছোট আমাদের বলতে নেই, ছোট তপন থিয়েটার তো একটা ইতিহাস, তবু তো স্বল্প পরিসরের হল, এসি প্রবলেম সবকিছু, কিন্তু তার মাঝখানে মানুষ সব ভুলে গেল শুধু এই থিয়েটারটা দেখে। এটা মানে বাকরুদ্ধ হওয়ার মতো ব্যাপার। আপনি কোথা থেকে আসছেন? আমি সিথির মোড়। আচ্ছা, সিথির মোড় থেকে আসছি। আমার মনে হয় ফর্ম ভাঙার যে একটা প্রচেষ্টা আমরা দেখলাম এ যাবৎকালে নাটক দেখার আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সবকটা দিক বোধহয় এখানে একটু নতুন ভাবে হলো। এবং ফর্ম ভাঙা বললে যেটা বোঝায়, প্রসেনিয়াম থিয়েটার যে ধারায় হতো, সবকটা ধারাকে বোধহয় ভেঙে চুরে ডিকনস্ট্রাকশন বলে যে তত্ত্বের কথাও বলা হয়, যে আমরা দেরিদার থেকে শুনেছি বা এরকম তত্ত্বের কথা বলা হয়, এগুলোই বোধহয় তার উদাহরণ। আর সেই উদাহরণগুলোকে নিয়ে এরকম ভেঙে চুরে একটা নতুন নির্মাণ হতে পারে, যে নির্মাণ একজন বাংলার হরফ শিল্পীর আত্মকথা বলে, তাকে লুকিয়ে রাখার কথা এইভাবে মানুষকে জানায়, এবং তার স্বীকৃতি আসলে ওই খাঁচা ছেড়ে বেরোনোর কথা বলে। এটা মানে কোনো শব্দ বোধহয় এই নাটকের জন্য যথেষ্ট নয়, এই নাটককে ব্যাখ্যা করার জন্য যথেষ্ট নয়, এই নাটকের মানে রিভিউ এর জন্য যথেষ্ট নয়, কিছু নয়। ধ্রুব, সৌমেন, অরূপ বাবু থেকে শুরু করে প্রত্যেক কলাকুশলী আলো, আবহ, শব্দ, আর বিশেষভাবে ওই যে ছেনি হাতুড়ির শব্দ প্রক্ষেপণ এবং ছেনি হাতুড়ির মধ্য দিয়ে তাকে ছন্দে ফেলা, তাকে একটা মিউজিক্যাল রিদমের মধ্যে ফেলা, আর সেই রিদম যখন গিয়ে একটা মানে একটা বাংময় অবস্থার মধ্যে দিয়ে একটা বার্তা তৈরি করছে, এটা দেবাশিস বাবু আর বাকিরা সবাই মিলে আর অনেক আমাদের একটা মানে কি বলবো, একটা কোথাও একটা অন্য অনুভব দিল, যেটা আমরা এতকাল বোধহয় পাইনি, বা আমাদেরও মানে যে নাটক দেখার অভিজ্ঞতা তার থেকে এটা আমরা পাইনি। ফলে তো এই অভিজ্ঞতাটাকে ওই মানে সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখা তো কম বলা হবে বোধহয়। শব্দ নেই, আমরা বাকরুদ্ধ, শব্দহীন, মন্ত্রহীন, এটা আমি বলতে পারি। আমার নাম অরূপ রতন আচার্য, আমি পেশায় একজন মানে সাংবাদিকতার শিক্ষক এবং সাংবাদিক। তো এই দুটো দিক থেকে আমার এই নাটকটা, আমি এই নিয়ে 5 নম্বর শো দেখলাম। আমি একটু আগে অরূপ বাবুকে আর অভিজিৎ বাবুকে বলছিলাম, আমার ইচ্ছে আমি প্রত্যেকটা শো দেখবো, যতদিন এই শো হবে প্রত্যেকটা শো দেখবো। আমি অনেকের প্রাক্তন মেম্বার,
একসঙ্গে বহু বছর একসঙ্গে কাজ করেছি এবং প্রফেশনগত দিক দিয়ে অভিনয়কে পেশা করতে গিয়ে গ্রুপ থিয়েটারের আশা হয় না সময়, এবং আজও বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে যে অনেকের মতো এরকম একজন একটা আমার গ্রুপ এরকম একটা প্রোডাকশন নামিয়েছে। আমি রিয়েলি প্রাউড অফ, আমি গর্বিত। আমি যদি থাকতাম হয়তো আমার জন্য একটা কাস্টিং হয়তো থাকতো এবং আমি এর জন্য গর্বিত বোধ করতাম। অনেকের অনেক বড় বড় প্রোডাকশন আছে, আরো নাম করা প্রোডাকশন আছে, কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ এই মুহূর্তে আমার পক্ষে বলা খুব কঠিন। কারণ অনেকের সঙ্গে আমি বহু বছর জড়িয়ে ছিলাম একটা সময়, এখন আর পেরে উঠি না। কিন্তু অনেক যে আমরা ছাড়াও যে অনেক আগের মতো এগিয়ে চলেছে, সত্যি গর্বিত এর জন্য। অনেককে ধন্যবাদ, অনেকে যেসব মেম্বাররা অভিনয় করেছেন তাদের সবাইকে আমার প্রণাম। তারা সবাই আমার থেকে অনেক বড় অভিনেতা অভিনেত্রী। এরকম একটা অনেককে এরকম একটা প্রোডাকশন উপহার দেওয়ার জন্য আমি রিয়েলি কৃতজ্ঞ তাদের সবার কাছে। হারিয়ে যাওয়া ইতিহাস যেটাকে আমরা দেখলাম এই নাটকের মাধ্যমে, আজকের দিনের যে প্রজন্ম, আজকের জেনারেশন যারা হোয়াটসঅ্যাপ করছে, যারা বাংলা হরফ লিখছে নানা রকম ডিজিটাল মাধ্যমে, তারা কি পঞ্চানন কর্মকারকে চেনে বা পঞ্চানন কর্মকারকে আমরা কোনোভাবে ভুলে গেছি? এই বিষয়ে আপনারা কি বলবেন? বড় কথা এটা, আমরা যারা বাংলা ভাষা নিয়ে কাজ করেছে আমাদের প্রবক্তারা, তারা পঞ্চানন কর্মকারের নাম কোথাও বিশেষভাবে খোদাই করেননি। উইলিয়াম ক্যারি যে নাম স্বর্ণাক্ষরে লিখে রাখবেন, আজকে যে পঞ্চানন কর্মকারের নাম আমরা জানছি, এর জন্য আমরা গর্বিত তার কাছে। তিনি বিশেষভাবে তুলে ধরেছেন বলে যে বাংলা হরফ লেখার যেখান থেকে সৃষ্টি, যে শিল্পী, এই পঞ্চানন কর্মকারকে তুলে ধরার জন্য যে আমরা জানতে পারছি আজকে, এটা তাকেও কৃতজ্ঞতা জানাই এবং আমার অনেককেও কৃতজ্ঞতা জানাই। আমারও জানা ছিল না, এটা আমার বড় স্বীকারোক্তি, আমারও জানা ছিল না যে পঞ্চানন কর্মকার আমার মুখের ভাষা, আমার মায়ের মুখের ভাষা, আমার মনের ভাষার শিল্পী সৃষ্টিকারক। নমস্য, প্রণাম পঞ্চানন কর্মকারকে এবং অনেককে। তো আমরা কি আশা করতে পারি যে অন্যান্য ভাষায় এর অনুবাদ এবং এটা আরো বিস্তীর্ণভাবে, আরো বিস্তারভাবে দর্শকদের কাছে পৌঁছাবে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি? এটা কি করা সম্ভব? অবশ্যই অবশ্যই। আমি একজন অভিনেতা হিসাবে এবং বাংলা ভাষার একজন মানুষ হিসাবে এর কথা বলতে পারি যে পঞ্চানন কর্মকার কথা সমস্ত ভাষার মানুষ জানুক, প্রতিটা সৃষ্টি জানুক। যে আজকে যারা আমরা অত্যাধুনিক মিডিয়ার জগতে এসে আমরা যে ভাষাটাকে আমরা দেখছি, লিখছি, অনবরত টাইপ করছি, আজকে তার সৃষ্টি, আমাদের কিছুই নেই, আমরা তার সৃষ্টিকে শুধু আমরা ব্যবহার করছি মাত্র। অবশ্যই এটা সর্বভাষায় হওয়া উচিত, ভীষণভাবে হওয়া উচিত, সমস্ত কালচারের মধ্যে এটা ছড়িয়ে দেওয়া উচিত আমার বিশ্বাস। একবারে ঠিক সময় বাংলা ভাষা নিয়ে যখন এইরকম তোলপাড় চলছে, আমরা তো বাংলা বলতে ভুলেই গেছি, সেই সময় আক্ষরিক একটা যথার্থ উপস্থাপনা এবং এত সুন্দর এত সুন্দর প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী এত দরদ দিয়ে পরিশ্রম করেছে, এই নান্দনিকতা অসাধারণ। আমি অভিভূত এবং খুব কৃতজ্ঞ বোধ করছি যে এই নাটক যারা করছেন, পঞ্চানন কর্মকারের নামটা আমাদের তো জানা ছিল না, সবাইকে জানাচ্ছেন। আর অভিনয় নিয়ে, গান নিয়ে, মঞ্চ উপস্থাপনা, মঞ্চ সজ্জা নিয়ে কিছু বলার নেই, অসাধারণ। মানে এত সুন্দর সবকিছু হয়েছে এবং ঠিক মনে হচ্ছে একটা অর্কেস্ট্রেশন দেখলাম যেন বা শুনলাম যেন, মানে সবাই এত সুন্দর কোঅর্ডিনেট করে একটা কাজ করেছেন। খুব অনেক অনেক ভালো লেগেছে, খুব ভালো লাগা নিয়ে যাচ্ছি বাড়িতে, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলবো দেখতে আসছে। এই নাটকটা আমার মনে হয় এই নিয়ে আমি বোধহয় পঞ্চমকে ষষ্ঠবার দেখলাম এবং প্রতিবারই একটা মুগ্ধতা আমায় গ্রাস করেছে। দেবাশিসের পরিচালনা নিয়ে বলার তো কিছু নেই, কিন্তু একটা অতি সাদামাটা একটা প্রবন্ধ, একটা ইতিহাস, একজন মানুষ বাংলা হরফের সৃষ্টি করেছিলেন পঞ্চানন কর্মকার, সেটা নিয়ে একজন লিখেছিলেন চন্দননগরের, আমার নামটা ঠিক মনে পড়ছে না, আমি খুব দুঃখিত। এবং সেটা থেকে যে এইভাবে একটা নাটক তৈরি করা যায়, এটা একটা অভাবনীয় ব্যাপার। আর আমার সত্যি কথা, বাঙালি হিসেবে মাঝে মাঝে, আমি আগেও বলেছি, আমার নিজেকে অপরাধী মনে হয় যে বাংলা হরফ যেটা নিয়ে আমরা লিখছি, এত কবিতা, এত সাহিত্য, এত কিছু সৃষ্টি হচ্ছে, তার জন্ম যিনি দিয়েছেন, যিনি এটাকে তৈরি করেছেন, তার ইতিহাস আমরা কেউ জানতাম না, এবং এই নাটকটি না দেখলে হয়তো আমি জীবনে জানতেও পারতাম না। সেই মানুষের প্রতি শ্রদ্ধায় মাথা নেমে আসে কি অসাধারণ কষ্ট এবং তার পিছনে আরো
কেরি সাহেব এবং বাকি যারা ছিলেন তাদের প্রতি তো আছেই, কিন্তু এই মানুষটি নিজের হাতে যে এইভাবে বাংলা হরফ তৈরি করেছেন, যেটা থেকে বাংলা বই তৈরি হয়েছে, এবং আজকে আমরা যে কবিতা সাহিত্য যত রকম লেখা পড়ি, ওই মানুষটার অবদান শ্রদ্ধায় মাথা নুয়ে আসে। একটা অসাধারণ সৃষ্টি, প্রত্যেকের অভিনয়, গান, এটা খুব কঠিন নাটক, সেটা তারা এইভাবে মঞ্চে তুলে ধরেছেন, তার জন্য অনেকের প্রতি আমার কুর্নিশ। আক্ষরিকের জন্য আমার কোনো ভাষা নেই, আমি কি বলবো, আমি মানে জাস্ট এখনো সেই ঘোরের মধ্যে আছি, সেই ছেনিহাতুড়ির ঘোরের মধ্যে আছি। আমরা শিলচর থেকে এসেছিলাম, কালকে আমাদের দুটো নাটক গেছে, আর আজকে আমরা আক্ষরিকের জন্যই সত্যি অর্থে রয়ে গেছি। কি অসাধারণ নাটক, কিছু কিছু বলার নেই, আমার কিচ্ছু বলার নেই, অসাধারণ। আমরা খুব চেষ্টা করব খুব তাড়াতাড়ি শিলচর নিয়ে যাবার জন্য আক্ষরিককে। কি বলবো, আমি যে জিনিসটা মানে নাটকটা দেখতে দেখতে আমার শুধু মনে হয়েছে এই যে পঞ্চানন কর্মকারের যে জীবনীটা এরকম উঠে এসেছে ছোট্ট ছোট্ট, কতটুকু রিসার্চ ওয়ার্ক করার পরে এরকম একটা নাটক করা যায়। আর আমাদের এরকম মানে বাঙালির জীবনে এরকম ছোট ছোট কত জিনিস, কত মানুষ, অসাধারণ সব মানুষ রয়ে গেছে এই নাটকে। এই যে পঞ্চানন কর্মকার উঠে এসছেন, সেটা সত্যি ওর একটা মানে অসাধারণ অসাধারণ। সত্যি আবেগের কথা বলছেন, যে প্রত্যেকটা জিনিস মানে কি বলবো, মানে নাটকের মানে ভেতর থেকে প্রপসের ব্যাপারে, সব শব্দের ব্যাপারে, ওদের কথার ব্যাপারে প্রত্যেকটা জিনিস আলাদা করে উঠে উঠে এসছে। এখনো মনে হয় না মানে কিরকম লাগছে আর কি, আমি ঘোরের মধ্যে আছি। সত্যি সত্যি অসাধারণ অসাধারণ, কিচ্ছু বলার নেই। আজকের নাটকের পরে আসলে আমি মানে এত বাকরুদ্ধ হয়ে গেছি না, আমি কিছু বলতেই পারছি না, আমার চোখ দিয়ে জল এসে গেছে। মানে অদ্ভুত অপূর্ব, আর কি বলবো, মানে প্রত্যেকটা মানুষের এত মানে ভালো অভিনয়। তাছাড়া এই যে গান করলো যে ছেলেটা, এত অসাধারণ গলা, কিছু বলার নেই, আমি মানে বলতে পারবো না, এত মানে মুগ্ধ হয়ে গেছি। আপনি গানের কথা যখন বললেন, বাংলা গানের সঙ্গে ভাটিয়ালি গান, পল্লী গীতি, তার সঙ্গে ইংরেজি গান, এই কম্বিনেশনটা কেমন লাগলো আপনার? ভীষণ ভালো লেগেছে, এবং প্রত্যেকটা গানের মানে উচ্চারণ, যেরকম মানে ওই ইংরেজি গান করলো তখন সেই গানের উচ্চারণ এবং ভাটিয়ালির উচ্চারণ, মানে দুটো এত সুন্দর, মানে কি বলবো, আমার ভাষা নেই, আমি বলতে পারবো না। দেখুন, এই নাটকের কোনো মতামত হয় না, এই নাটকের একটাই শুধু মতামত হয়, আই এম জাস্ট স্পিচলেস। মানে এত পারফেকশন, পঞ্চানন কর্মকারের জীবনী নিয়ে এরকম সংবেদনশীল নাটক। আমি কলকাতায়, আমরা যখন বরাক উপত্যকা থেকে কলকাতা আসি, তখন আমাদের 2-3টা দিন ফিক্স করা থাকে নাটক দেখার জন্য। আমি সবাইকে যথোপযুক্ত সম্মান প্রদর্শন করে বলছি, আমি এত ভালো প্রোডাকশন, এত সুন্দর উপস্থাপনা, লাইট, মিউজিক, সেট, দলগত অভিনয়, জাস্ট মানে মাইন্ড ব্লোয়িং। এটা বিশ্বাস করা যায় না, আমি অনেক সময় কিছু বলতেই পারিনি, চোখ দিয়ে মানে কোনো ইমোশনাল সিন না থাকলেও চোখ দিয়ে ওজুরে জল পড়েছে। অসাধারণ নাটক, অসাধারণ। এবং এই নাটকটা বাংলার নাটকের ইতিহাসে একটা মাইলস্টোন হয়ে অলরেডি পৌঁছে গেছে ওই জায়গায়, এবং আরো অনেক দূরে গিয়ে যাবে। অসাধারণ নাটক, এরকম নাটক আমি অন্তত পক্ষে আমার জীবনে দেখিনি।